লেবাননের দক্ষিণাঞ্চলের বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের ট্যাঙ্ক লক্ষ্য করে মিসাইল হামলা চালিয়েছে দেশটির শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। এতে মার্কাভা ট্যাঙ্কটি ধ্বংস হয়ে গেছে বলে জানিয়েছে হিজবুল্লাহ। এদিকে হিজবুল্লাহ প্রধান নাইম কাসেম যুদ্ধবিরতি চুক্তি প্রত্যাখ্যান করেছেন। ইসরায়েলি হামলা বন্ধ না করলে উত্তর ইসরায়েলি হামলা চালানো হবে বলে জানান তিনি। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ সীমিত করার প্রস্তাবে সমর্থন দেয়া আইন প্রণেতাদের সমালোচনা করেছেন। একই সময়ে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি বলেছে, ইসরায়েল লেবানন থেকে সেনা না সরানো পর্যন্ত এই অঞ্চলে শান্তি আসবে না। এদিকে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় নতুন যুদ্ধবিরতির ঘোষণা এলেও লেবাননে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, মার্চ শুরু থেকে এখনো পর্যন্ত ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন ৩,৫২৬ জন, আহত হয়েছেন ১০,৭৩৩ জন। ইরান যুদ্ধ নিয়ে এবার যুক্তরাষ্ট্রের রাজনীতিতে দেখা দিয়েছে নতুন টানাপোড়েন। যুদ্ধের ময়দানের পাশাপাশি এখন লড়াই চলছে ওয়াশিংটনের ক্ষমতার করিডরেও। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামরিক সিদ্ধান্তের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার লক্ষ্যে প্রতিনিধি পরিষদে একটি গুরুত্বপূর্ণ প্রস্তাব পাশ হয়েছে, যা যুদ্ধের ভবিষ্যৎ এবং মার্কিন রাজনৈতিক সমীকরণ দুই ক্ষেত্রেই নতুন প্রশ্ন তুলে দিয়েছে। বিস্তারিত রিপোর্টে। ইরানের বিরুদ্ধে চলমান সামরিক অভিযানে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতা সীমিত করার লক্ষ্যে মার্কিন প্রতিনিধি পরিষদে পাশ হয়েছে একটি যুদ্ধ ক্ষমতা সংক্রান্ত প্রস্তাব। 215-208 ভোটে গৃহীত এই উদ্যোগকে অনেকেই ইরান যুদ্ধ নিয়ে কংগ্রেসের অসন্তোষের প্রকাশ হিসেবে দেখছেন। সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয় হলো, ডেমোক্র্যাটদের পাশাপাশি 4 জন রিপাবলিকান আইন প্রণেতাও প্রস্তাবটির পক্ষে ভোট দিয়েছেন। ফলে এটি কেবল বিরোধী শিবিরের অবস্থান নয়, বরং ট্রাম্পের নিজ দলেও যুদ্ধ নিয়ে ভিন্ন মতের উপস্থিতি স্পষ্ট করেছে। প্রস্তাব অনুযায়ী ইরানের সাথে সংঘাতে নতুন কোনো সামরিক পদক্ষেপ নিতে হলে কিংবা যুদ্ধ অব্যাহত রাখতে হলে প্রেসিডেন্টকে কংগ্রেসের অনুমোদন নিতে হবে। যদিও এর আইনি কার্যকারিতা নিয়ে বিতর্ক রয়েছে, তবুও রাজনৈতিক বার্তাটি স্পষ্ট, কংগ্রেস যুদ্ধের লাগাম নিজের হাতে রাখতে চায়। হোয়াইট হাউস এই পদক্ষেপকে প্রেসিডেন্টের সাংবিধানিক ক্ষমতার উপর হস্তক্ষেপ বলে অভিহিত করেছে। তবে যুদ্ধের কারণে জ্বালানি তেলের দাম বেড়ে যাওয়া, অর্থনৈতিক চাপ এবং দেশজুড়ে বাড়তে থাকা জন অসন্তোষ প্রশাসনের জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করছে। গত 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার মধ্য দিয়ে শুরু হওয়া সংঘাত পরে পুরো অঞ্চলে উত্তেজনা ছড়িয়ে দেয়। জবাবে ইরান হামলা চালানোর পাশাপাশি হরমুজ প্রণালীতে নৌ চলাচল বন্ধ করে দেয়। ফলে বৈশ্বিক জ্বালানি বাজারে বড় প্রভাব পড়ে। এখন সিনেটের সিদ্ধান্তের দিকে তাকিয়ে আছে ওয়াশিংটন। সেখানে প্রস্তাবটি কতটা অগ্রগতি পায় তার ওপরে নির্ভর করবে ইরান যুদ্ধ ঘিরে মার্কিন রাজনীতির পরবর্তী অধ্যায়। চৈতি সরওয়ার, ৭১। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় আবারও যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ইসরায়েল ও লেবানন। তবে সমঝোতার ঘোষণা এলেও পুরোপুরি পরিস্থিতি স্বাভাবিক হয়নি। চুক্তির কয়েক ঘন্টা পরই আবারও হামলার খবরে তৈরি হয়েছে শঙ্কা। সাধারণ মানুষের মধ্যে যেমন আশার সঞ্চার হয়েছে, তেমনি রয়ে গেছে সংশয়ও। আরও জানাচ্ছেন আরাফাত ইসলাম। নতুন দিনের শুরুটা যুদ্ধবিরতির খবর দিয়ে হলেও বৈরুতের অনেক বাসিন্দাই এখনও বিশ্বাস করতে পারছেন না। সন্দেহ আদৌ কতটা বাস্তবায়িত হবে যুদ্ধবিরতি। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় বুধবার নতুন যুদ্ধবিরতি বাস্তবায়নে সম্মত হয় ইসরায়েল ও লেবানন। সমঝোতা অনুযায়ী হিজবুল্লাহকে ইসরায়েলের বিরুদ্ধে সব ধরনের হামলা বন্ধ করতে হবে এবং দক্ষিণ লেবাননের লিতানি নদীর দক্ষিণাঞ্চল থেকে তাদের যোদ্ধাদের সরিয়ে নিতে হবে। এছাড়া ওই এলাকায় নিরাপত্তা ও নিয়ন্ত্রণের পূর্ণ দায়িত্ব নেবে লেবাননের সেনাবাহিনী। তবে যুদ্ধবিরতির ঘোষণা এলেও লেবাননের সামরিক অভিযান অব্যাহত রাখার কথা জানিয়েছে ইসরায়েল। দেশটির প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাজ বলেন, লেবানন থেকে সেনা প্রত্যাহারের কোনো পরিকল্পনা তাদের নেই এবং প্রয়োজনে সামরিক অভিযান চলবে। এই পরিস্থিতিতে যুদ্ধবিরতি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে বৈরুতের বাসিন্দাদের মধ্যে। কেউ শান্তির আশা করছেন, আবার কেউ অতীত অভিজ্ঞতার কারণে সন্দিহান। আমরা এসব ঘোষণা শুনতে শুনতে ক্লান্ত। যখন সত্যিকারের যুদ্ধবিরতি হবে, তখন আমরা নিরাপদ বোধ করব। ইসরায়েল, লেবাননের জনগণ এবং সমগ্র আরব জাতির ঘোর শত্রু। আমরা এই ধরনের চুক্তিতে বিশ্বাস করি না। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধবিরতি ঘোষণার পর থেকে এখনো হামলা চলছেই। তাহলে সেই যুদ্ধবিরতি আসলে কোথায়? এদিকে এখনও নতুন সমঝোতা নিয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি হিজবুল্লাহ। বরং যুদ্ধবিরতির ঘোষণা দেওয়ার আগেই সংগঠনটি দাবি করেছে, তারা লেবাননের ভেতরে অবস্থানরত ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে 2টি ড্রোন ও রকেট হামলা চালিয়েছে।
মার্চে ইরান সমর্থিত হিজবুল্লাহ ইসরায়েল সীমান্তে হামলা চালানোর পর সংগঠনটিকে লক্ষ্য করে লেবাননে অভিযান শুরু করে ইসরায়েল। এরপর কয়েক মাসের সংঘাতে হাজারো মানুষ নিহত হয়েছে, পাশাপাশি বাস্তুচ্যুত হয়েছে 10 লাখেরও বেশি লেবানিজ নাগরিক। আরাফাত ইসলাম, ৭১। মধ্যপ্রাচ্যের মানচিত্রে লেবানন একটি স্বাধীন রাষ্ট্র, তবে দেশটির ইতিহাস, রাজনীতি ও সংস্কৃতি পাতায় গভীর ছাপ রেখে গেছে ফ্রান্স। 1 শতাব্দীরও বেশি সময় ধরে গড়ে ওঠা এই সম্পর্ক শুধু কূটনীতিতে সীমাবদ্ধ নয়, বরং রাজনৈতিক সংকট, অর্থনৈতিক বিপর্যয় কিংবা নিরাপত্তা পরিস্থিতি, প্রতিটি গুরুত্বপূর্ণ ইস্যুতেই বারবার দেখা যায় প্যারিসের সক্রিয় উপস্থিতি। এখন প্রশ্ন উঠেছে, লেবাননের ভবিষ্যৎ নিয়ে ফ্রান্সের এত আগ্রহ কেন? ইতিহাস, কৌশলগত স্বার্থ নাকি আঞ্চলিক প্রভাব বিস্তারের হিসাব? এসব কারণে খুঁজে দেখছেন নাহিদা রিন্থি। লেবাননের সঙ্গে ফ্রান্সের সম্পর্ক শতাব্দী প্রাচীন। ঐতিহাসিক এই সম্পর্কের মূল ভিত্তি ছিল লেবাননে খ্রিস্টান সম্প্রদায়ের সঙ্গে ফরাসিদের সাংস্কৃতিক ও রাজনৈতিক জোট। প্রথম বিশ্বযুদ্ধের পর এই ম্যান্ডেট লেবাননের বর্তমান সীমানা নির্ধারণ করে এবং ফরাসি সংস্কৃতির বিস্তার ঘটায়। স্বাধীনতার পরও বৈরুতকে বলা হতো মধ্যপ্রাচ্যের প্যারিস। 2020 সালের বৈরুত বন্দরে ভয়াবহ বিস্ফোরণের সময় প্রেসিডেন্ট ম্যাক্রন তাৎক্ষণিকভাবে সেখানে ছুটে যান এবং বড় ধরনের সহায়তা প্যাকেজ ঘোষণা করেন, যা লেবাননে ইউরোপীয় অংশীদার হিসেবে ফ্রান্সের অবস্থান সুসংহত করে। লেবাননের সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক সুহাইব জাওহার বলেন, প্যারিসের দৃষ্টিকোণ থেকে লেবানন হলো একটি কৌশলগত প্রবেশদ্বার। এর মাধ্যমে ফ্রান্স আরব মাশরেক এবং পূর্ব ভূমধ্যসাগরীয় অঞ্চল নিজের ভূ রাজনৈতিক প্রভাব ধরে রাখে। তিনি আরও জানান, ফ্রান্স চায় না লেবাননের সেনাবাহিনী, সরকারি প্রশাসন বা কেন্দ্র ব্যাংকের মতো রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো ভেঙে পড়ুক, কারণ সেখানে কোনো ক্ষমতার শূন্যতা তৈরি হলে তা প্রতিদ্বন্দ্বী আঞ্চলিক এবং আন্তর্জাতিক শক্তি ইরান বা রাশিয়া দিয়ে পূরণ হতে পারে। এছাড়া লেবাননের জলসীমায় গ্যাস অনুসন্ধানে যুক্ত ফরাসি কোম্পানি টোটাল এনার্জিস এবং বৈরুত বন্দর পরিচালনায় যুক্ত লজিস্টিক জায়ান্ট সিজিএম এর মতো বড় ফরাসি অর্থনৈতিক স্বার্থ এর সাথে জড়িত। তবে হিজবুল্লাহ এবং ইরানপন্থী দলগুলো ফ্রান্সের এই ভূমিকাকে সন্দেহের চোখে দেখে। তারা একে নিরপেক্ষ কূটনীতির চেয়ে পশ্চিমা প্রভাব বিস্তারের চেষ্টা বলে মনে করে। তবে লেবাননে মার্কিন অতি সক্রিয়তা ফ্রান্সের জন্য গভীর উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে এখন, বিশেষ করে ট্রাম্প প্রশাসনের আমলে, যারা প্রচলিত কূটনৈতিক নিয়মকানুন খুব একটা পরোয়া করে না। সেখানে ফ্রান্স চরম কোনো পদক্ষেপ না নিয়ে স্থিতি অবস্থা বজায় রাখার নীতি পছন্দ করে। লেবাননে প্রভাব ধরে রাখতে শক্তি প্রয়োগ বা কঠিন রাজনৈতিক অবস্থানের ক্ষমতা সীমিত হয় ফ্রান্স এখন মূলত সফট ডিপ্লোমেসির উপর নির্ভর করছে। বিশ্লেষকদের মতে, লেবানন ইস্যুতে ফ্রান্স এখনও ওয়াশিংটনের সঙ্গে সরাসরি প্রতিযোগিতায় নামতে চাইছে না, বরং তারা প্রমাণ করতে চাইছে লেবানন ইউরোপ এবং আন্তর্জাতিক মহলের মধ্যে যোগাযোগের জন্য ফ্রান্স এখন একটি অপরিহার্য মাধ্যম। প্যারিস মূলত লেবানন ফাইল থেকে নিজেদের সম্পূর্ণ বাদ পড়ে যাওয়া ঠেকাতে তৎপর। নাহিদা রিন্থি, ৭১। ক্রিমিয়ায় ইউক্রেনের নতুন হামলায় অন্তত 4 জন নিহত হওয়ার দাবি করেছে প্রশাসন। উপদ্বীপটির রাজধানীর একটি জ্বালানি ডিপোতে হামলায় 3 জন নিহত ও 7 জন আহত হয়েছে। অন্যদিকে একটি যাত্রীবাহী ট্রেনে আলাদা হওয়ায় আরও 1 জন নিহত এবং 3 জন আহত হয়েছে। রাশিয়ার অভিযোগ, টানা তৃতীয় দিনের মতো বেসামরিক পরিবহন ব্যবস্থাকে লক্ষ্য করে হামলা চালিয়েছে ইউক্রেন। তবে কিয়েভ সরাসরি হামলার দায় স্বীকার না করে বলেছে তারা কেবল সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে রাশিয়ার অধিকৃত অঞ্চলে ড্রোন হামলা জোরদার করেছে ইউক্রেন। এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দাবি করেছেন রাশিয়ার ভেতরে একাধিক স্থাপনায় সফল ড্রোন হামলা চালানো হয়েছে। এর মধ্যে সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনাল ও একটি নৌ ঘাঁটিও রয়েছে। ইউক্রেন যুদ্ধ শেষ করার জন্য রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে মুখোমুখি বৈঠকের আহ্বান জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। পুতিনকে লেখা এক খোলা চিঠিতে ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, ইউরোপের যুদ্ধ আবারও যুক্তরাষ্ট্রের মনোযোগের কেন্দ্রবিন্দুতে না আসা পর্যন্ত শুধু অপেক্ষা করাটা ভুল হবে। তিনি আরও বলেন, ইউক্রেন ও রাশিয়ার মধ্যে সরাসরি সম্পৃক্ততার মাধ্যমেই শান্তি আসতে পারে। এছাড়া সুইজারল্যান্ড বা তুরস্কের মতো কোনো দেশে মুখোমুখি আলোচনা হতে পারে বলেও জানান ইউক্রেনের প্রেসিডেন্ট। এটাকে জেলেনস্কির প্রস্তাবিত আলোচনা চলাকালীন একটি পূর্ণাঙ্গ যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছিলেন, যা পুতিন বৃহস্পতিবার নাকচ করে দেন।
জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যপদে নির্বাচনে নজিরবিহীন পরাজয়ের মুখে পড়েছে জার্মানি। ইসরায়েলকে সক্রিয়ভাবে সমর্থন দিয়ে যাওয়ার কারণে এই পরাজয় হয়েছে বলে স্বীকার করেছেন জার্মান পররাষ্ট্রমন্ত্রী ইয়োহান ভাদেফুল। এছাড়া জার্মানির হারের জন্য পররাষ্ট্রমন্ত্রী ইয়োহান রাশিয়ার গোপন লবিং এবং প্রচারণাকেও দায়ী করেছেন। তার মতে ইউক্রেনকে দেয়া জার্মানির সমর্থন এবং যুদ্ধবিরতি অবস্থান রাশিয়া মেনে নিতে পারেনি। মস্কো নিরাপত্তা পরিষদে জার্মানির বিরুদ্ধে কাজ করছে বলে মন্তব্য করেন তিনি। 2027-28 মেয়াদের জন্য জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যত্ব পদে নির্বাচনে বুধবার পর্তুগাল ও অস্ট্রিয়ার কাছে বিশাল ব্যবধানে হেরে যায় জার্মানি। প্রয়োজনীয় 127 ভোটের বিপরীতে জার্মানি পায় মাত্র 104টি ভোট। এদিকে পর্তুগাল পায় 134 ভোট এবং অস্ট্রিয়া পায় 131 ভোট। ভারতের রাজধানী নয়াদিল্লির মালভিয়া নগরের হোটেলে অগ্নিকাণ্ডে আহত বাংলাদেশিদের একজন মারা গেছেন। এ ঘটনা বিভিন্ন দেশের মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 22 জনে। গত বুধবার ভবনটির নিচতলার একটি রেস্তোরাঁ থেকে আগুনের সূত্রপাত হয় বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। ভবনের উপরের তলাগুলো হোটেল হিসেবে ব্যবহৃত হচ্ছিল। নিহতদের মধ্যে ভারত, মোজাম্বিক, লাইবিয়া, নাইজেরিয়া, উজবেকিস্তানের নাগরিকও রয়েছেন। বাংলাদেশ হাইকমিশন জানিয়েছে নিহত বাংলাদেশি নুরুল হকের মরদেহ দ্রুত দেশে পাঠানোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। সেই সাথে আহত 8 বাংলাদেশির মধ্যে কয়েকজনের অবস্থা এখনো আশঙ্কাজনক। তাদের দিল্লির বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। আহতদের বিষয়ে ভারতীয় কর্তৃপক্ষের সাথে যোগাযোগ রাখছে বাংলাদেশ হাইকমিশন। ওসমান হাদি হত্যা প্রসঙ্গে সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যের জেরে তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতা সহ একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের করা হয়েছে। শিলিগুড়ি সাইবার ক্রাইম থানায় মমতার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের আইনজীবী রিঙ্কু চ্যাটার্জি সিং। অভিযোগকারীর দাবি, মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচন কমিশন ও কেন্দ্রীয় বাহিনীর নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে জনমনে ঘৃণা তৈরির অপচেষ্টা চালিয়েছেন। এছাড়া বাংলাদেশের একটি হত্যাকাণ্ডের ঘটনায় ভারত সরকার ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে জড়িয়ে তার মন্তব্য আন্তর্জাতিক স্তরে ভারতের সম্মান ক্ষুণ্ণ করেছে এবং তার মন্তব্যের কারণে প্রতিবেশী রাষ্ট্রের সাথে কূটনৈতিক সংকট তৈরি হতে পারে। এই মন্তব্য দুই দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি ও জাতীয় নিরাপত্তার জন্য হুমকি বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে। জার্মানির ফ্র্যাঙ্কফুর্ট বিমানবন্দরে পার্ক করে রাখা একটি বোয়িং 787 উড়োজাহাজের নোজ গিয়ার আকস্মিকভাবে ভেঙে পড়েছে। এতে আহত হয়েছেন কয়েকজন কর্মী। বৃহস্পতিবার স্থানীয় সময়ে দুপুরে ঘটনাটি ঘটে। উড়োজাহাজ পরিচালনাকারী প্রতিষ্ঠান লুফথানসা জানিয়েছে, দুর্ঘটনার সময় বিমানে কোনো যাত্রী ছিলেন না, তবে ভেতরে উপস্থিত ছিলেন ক্রু সদস্য ও গ্রাউন্ড স্টাফরা। উড়োজাহাজটি LH450 ফ্লাইট হিসেবে লস অ্যাঞ্জেলেসের উদ্দেশ্যে যাত্রা করার প্রস্তুতি নিচ্ছিল। দুর্ঘটনার পর জরুরি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে। কী কারণে ল্যান্ডিং গিয়ার ভেঙে পড়েছে তা খতিয়ে দেখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে যৌথভাবে তদন্ত চলছে বলে জানিয়েছে লুফথানসা। দক্ষিণ কোরিয়ার হেউন্দে সমুদ্র সৈকত এবার যেন পরিণত হয়েছে এক বিশাল মুক্ত গ্যালারিতে। সমুদ্র তীর জুড়ে বালুর ভাস্কর্যে ফুটে উঠেছে বুসান শহরের ইতিহাস, সংস্কৃতি আর আধুনিক জীবনের নানা গল্প। 2026 হেউন্দে স্যান্ড ফেস্টিভ্যালে বিশ্বের বিভিন্ন দেশের শিল্পীদের নিখুঁত কারুকাজ দেখতে প্রতিদিন ভিড় করছেন হাজারো পর্যটক। বিস্তারিত রিপোর্টে। নীল সমুদ্রের ঢেউ আর উঁচু দালানের পাশে দাঁড়িয়ে আছে বিশাল সব বালুর ভাস্কর্য। যেন সৈকতের বুকে জীবন্ত হয়ে উঠেছে ইতিহাসের নানা অধ্যায়। কোথাও দেখা মিলছে কোরিয়ার জোসন রাজবংশের রাজকীয় শোভাযাত্রার, আবার কোথাও উঠে এসেছে কোরিয়ান যুদ্ধের সময় অস্থায়ী রাজধানী হিসেবে বুসানের গুরুত্বপূর্ণ ভূমিকা। শুধু ইতিহাস নয়, আধুনিক বুসানের সংস্কৃতিও জায়গা পেয়েছে এই আয়োজনে প্রতিটি শিল্পকর্মে। জনপ্রিয় চলচ্চিত্র ট্রেন টু বুসান অবলম্বনে তৈরি ভাস্কর্য দর্শনার্থীদের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে। স্থানীয় বেসবল সংস্কৃতি, পুরনো বন্দর নগরীর জীবনধারা, এমনকি কোরিয়ার বিখ্যাত গান রিটার্ন টু বুসান পোর্ট থেকেও অনুপ্রাণিত হয়ে তৈরি হয়েছে নানা শিল্পকর্ম। দক্ষিণ কোরিয়া, কানাডা, চীন, ফ্রান্স ও তাইওয়ানের 11 জন বিশ্বমানের শিল্পীর হাতে তৈরি 17টি বালুর ভাস্কর্যের এসব সূক্ষ্ম কারুকাজ আর বিশাল আকৃতির শিল্পকর্ম দেখতে ভিড় করছেন দর্শনার্থীরা, তুলছেন ছবি। উৎসবের অন্যতম আকর্ষণ 7 মিটার উঁচু বালুর অবজারভেটরি। সেখান থেকে পুরো সৈকত আর শিল্পকর্ম একসাথে দেখার সুযোগ পাচ্ছেন পর্যটকরা। সন্ধ্যা নামলে শুরু হয় আলোকসজ্জা, যা সৈকতের সৌন্দর্যকে ভিন্ন মাত্রা দেয়। পাশাপাশি রয়েছে স্যান্ড স্লেজিং আর শিশুদের জন্য বালুর ভাস্কর্য তৈরির কর্মশালা। এ ধরনের শিল্প আমি আগে কখনো দেখিনি। খুবই সুন্দর এবং অবিশ্বাস্য লাগছে।
বুসানে এসে এই বালুর ভাস্কর্য না দেখলে অনেক কিছু মিস করবেন। দারুণ অভিজ্ঞতা। 21তম বার্ষিকী উদযাপনে উৎসবের ভাস্কর্যগুলো আগামী 14 জুন পর্যন্ত জনসাধারণের জন্য উন্মুক্ত থাকবে। চৈতি সরওয়ার, 71। এই ছিল এখনকার আয়োজনে বিশ্বের আরো নতুন কিছু খবর এবং বিশ্লেষণ নিয়ে দুপুর 1:30 আবারও হাজির হবে বিশ্বযোগ। সরাসরি সংবাদ এবং অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71 ফেসবুক পেজে, সাবস্ক্রাইব করুন 71 ইউটিউব চ্যানেল। থাকুন 71 সাথে।